শেখ মুজিবের হাতে যদি ক্ষমতাটা হস্তান্তর করা হতো, অ্যাটলিস্ট বাংলাদেশ স্বাধীন হইতো না। শেখ মুজিবের ছেলেদের যে রং ঢং করে বিয়ে হয়েছে, ওই সময়ে দেশের মানুষ দুর্ভিক্ষ কবলিত ছিল। ওই টাইমের কোন কবির কবিতা লিখতে হয়েছে, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এই সরকার বিপ্লবী সরকার কিনা, গণ অভ্যুত্থানের সরকার কিনা, এই জাতীয় ডিবেট আমি জানি। একদম প্রথম দিন থেকেই যে ভদ্রলোক এই ডিবেটটা তোলার চেষ্টা করছেন, তার সাথে আমি একই স্টেজে বসে কয়েকটা সমাবেশেও গিয়েছি এবং তার অনেক মতামতের সাথে আমি একমত না, এই কারণে যেটা উনি বলার চেষ্টা করছেন ওটা উনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন না। এবং সরকার একটা আইন প্রণয়ন করছে, আপনারা দেখবেন বাংলাদেশের কনস্টিটিউশন যদি খোলেন, আর্টিকেল 93 দিয়ে অধ্যাদেশ জারি করা যায়। এইটা যে অন্তর্বর্তীকালীন সরকার, এইটা কিন্তু ওই আমাদের আর্টিকেল 93 দিয়ে এটা কিন্তু একটা আইনই প্রণয়ন করা হবে, পরবর্তীতে এটা পার্লামেন্টে পাশ করে নেওয়া হবে। তো এটা বিপ্লবী সরকার কিনা, তারপর অভ্যুত্থানের সরকার কিনা, এইটার চেয়েও গুরুত্বপূর্ণ কথা হলো এই সরকার কোন মুহূর্তে গঠিত হয়েছে? ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে। যে আমাদের এই সরকার গঠনের, আপনি যদি চিন্তা করেন যে শেখ হাসিনা যে জায়গাতে সংবিধানটাকে রেখে গিয়েছিল, ওইটার আওতায় কি সরকার গঠনের অনুমতি ছিল? উত্তর হলো ছিল না। কারণ আমাদের দেশে পার্লামেন্ট কনস্টিটিউশনালি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে 1996 সালে। 15 ফেব্রুয়ারির ইলেকশনের পরে খালেদা জিয়া যে অল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল, তারপর এসেই তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার পরে শি রিজাইন্ড। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইলেকশনটা হয়। শেখ হাসিনা এসে যে ক্ষতিটা করে 2011 সালে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টকে কবর দিয়ে দেয়। এমনকি সেই রায়টাও ছিল প্রহসনমূলক। সেই রায়টার ভেতর কিন্তু উল্লেখ করা ছিল পরবর্তী আরো 2টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের আওতায় থাকা উচিত। যে কমিটি খোলা হয়েছিল, বদিউল আলম মজুমদার সাহেব সেই কমিটির খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। উনি একটা বইও লিখেছেন এই ইলেকশনের আগে, সেটা যদি পড়েন কখনো তাহলে দেখতে পারবেন যে কমিটিও যে ধরনের রেকমেন্ডেশন দিয়েছে, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার পরে সেই রেকমেন্ডেশন বদলে যায়। মানে শেখ হাসিনা সিঙ্গেল হ্যান্ডেডলি, আমি একজন জাজের নামই বলে দিচ্ছি আসলে রাগঢাক না রেখে, এবিএম খায়রুল হক, বাংলাদেশের গণতন্ত্রকে কবরে পাঠানোর জন্য সবচেয়ে কুখ্যাত যে ব্যক্তি, সে হলো এবিএম খায়রুল হক। কিছুদিন আগেও ল কমিশনের চেয়ারম্যান হিসেবে ছিলেন, এই 5 আগস্টের পরেও তাকে পদত্যাগ করানো হয়েছে। সো এই যে তারা কোনো উপায়ই রাখলো না, তাহলে নতুন সরকার এসে কিভাবে সরকার গঠন করলো? তারা অবশ্যই ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 106, যেটা রেফারেন্স অ্যাপিলেট ডিভিশন থেকে নেওয়া যায়, তার আদতে কিন্তু সরকারটা গঠন করেছে। কিন্তু এই স্ট্যাটাস নিয়ে, সংজ্ঞা নিয়ে আমরা যতটা ব্যতিব্যস্ত বা মানুষের মাথার ভেতরে যেটা ঢুকানো হচ্ছে, আমার কাছে মনে হয় এই সময়ের জন্য সেটা অনেক বেশি জরুরি না। বরং এই সরকারটার প্রাইমা ফেসি ডিউটিটা কি? বিগত 15 বছরে এমনভাবে দেশটাকে ধ্বংস করে গেছে, ওই জায়গা থেকে প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার করে তারপর ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতাটা হস্তান্তর করা। কিন্তু অন্য টাইমে যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট যখন হতো 90 দিনের ভেতরে তাদের একটা টাইম ফ্রেম ছিল। বর্তমানে 90 দিন তো দূরে থাক, 1 বছর 1.5 বছরের ভেতরেও প্রাতিষ্ঠানিক সংস্কারটা করা যাবে কিনা নোবডি নোজ। কারণ একটা প্রতিষ্ঠানও বাংলাদেশে এক্সিস্টিং নাই, সবই আওয়ামী লীগাইজেশন হয়ে গেছে। সো এই জায়গাটা যদি সংস্কারে হাত দিতে হয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর যেটা আছে, এই ব্যাপারগুলো সংস্কার করাটা জরুরি। এবং এইটা করার পরে ইলেকশন নিয়ে কথা হচ্ছিল, সামান্তা আপু, জাহেদ ভাই বলছিলেন, আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করি, ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। বাংলাদেশ স্বাধীন যে হলো 71 সালে, এর সাথেও প্রাকৃতিক একটা বিপর্যয়ের সম্পর্ক ছিল এবং ইলেকশনের সম্পর্কটা ছিল। অনেকেই মনে করেন যে 71 সালে কেউ একজন ডাক দিল, সবাই এক হইল, যুদ্ধ করলো, স্বাধীন হয়ে গেল। কিন্তু আমি এবার বেশ কিছু বইপত্র পড়ে, বিভিন্ন মানুষের ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ পড়ে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশে যদি ফেয়ার 1970 সালের ইলেকশনের পরে আওয়ামী লীগ থেকে নির্বাচিত শেখ মুজিবের হাতে যদি ক্ষমতাটা হস্তান্তর করা হতো, অ্যাটলিস্ট বাংলাদেশ স্বাধীন হইতো না 71-এ। এই কথাটা অনেকে একদম প্রাণ খুলে বলার চেষ্টা করে না, কারণ 7 মার্চের ভাষণ নিয়ে অনেক কথা হয়। 7 মার্চের ভাষণও যদি দেখেন, নেগোসিয়েট করার চেষ্টা করছে যে তার হাতে যদি ক্ষমতাটা দেওয়া হয়, যেটা সে ইলেক্টেড হওয়ার পরে যেটা প্রাপ্য ছিল, তাহলে কি স্বাধীনতার ডাকটা আসতো? ইভেন 7 মার্চের পরে 25 মার্চের আগে, এই টাইমের ভেতরেও তারা কিন্তু নেগোসিয়েশনের একটা পিরিয়ড রেখেছে।
তার মানে জাহিদ ভাই যেটা বলেছে সেটা কিন্তু বাংলাদেশের হিস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওই সময়ে যদি শেখ মুজিবের হাতে ক্ষমতাটা দেওয়া হতো তাহলে বাংলাদেশ কি হতো? মেয়ারলি পাকিস্তান একটা প্রদেশ হিসেবেই দেশটা চলতে পারতো। ওই যে ইলেকশন হওয়ার পরে মানুষের অ্যাসপিরেশন বাস্তবায়িত করা হলো না, শেখ মুজিবুর রহমান 25 মার্চের আগ পর্যন্ত নেগোশিয়েট করার চেষ্টা করলো। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, যারা শেখ মুজিবের সাথে রাজনীতি করেছে ওই টাইমে, প্রমিনেন্ট যারা রাজনীতিবিদ ছিল, তারা কিন্তু 7 মার্চের ভাষণের পরে, আপনারা ইতিহাস একটু পড়লে দেখবেন যে ইতিহাসগুলো অবশ্য হাসিনা তন্ত্রে বাতিল করে দেওয়া হয়েছে। ওনার বাসায় গিয়ে সিরাজুল ইসলাম খানের মতো লোকজন যে জিজ্ঞেস করেছে যে লিডার আপনি কেন স্বাধীনতার ঘোষণা 7 তারিখে দিলেন না, ওই টাইমে কিন্তু শেখ মুজিব ভিন্ন একটা উত্তর দিয়েছে। আমি একটু যোগ করতে চাই, এই সংক্রান্ত ব্যারিস্টার আমিরুল হকেরও এই সংক্রান্ত অনেক লেখালেখি আছে, প্রথম আলোতেও এসেছে, এগুলো এসেছে। তবে প্রথম আলোতে যে ধরনের বয়ান এসেছে সেটাকে আমার কাছে পূর্ণাঙ্গ বয়ান মনে হয় না। বাট ব্যারিস্টার আমিরুল হকের সংশোধনী কলাম আছে, এটা একটু আমি নিজেও পড়েছি। তো যদি চিন্তা করা হয় ওই যে ইলেকশনের সাথে আমাদের দেশের স্বাধীনতার একটা যোগ আছে, এবং এই যে বাংলাদেশ আওয়ামী লীগ জেতার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে 1970 সালের প্রাকৃতিক যে দুর্যোগ, সেটা তৎকালীন পাকিস্তান সরকার অ্যাড্রেস করতে ব্যর্থ হয়। একই সাথে শেখ মুজিবের পতন নিয়ে জাহিদ ভাই কিন্তু দারুণ একটা কথা বলেছে, এবং এইটার সাথে বাংলাদেশের ইতিহাসের পতনের সাথেও শেখ মুজিবের পতনের সাথেও একটা যোগ আছে। বাংলাদেশে ওই 75-এর আগেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগে যে ধরনের ঘটনা হয়, তারপরে যে দুর্ভিক্ষের জায়গাটা হয়, আপনারা অনেকেই জেনে থাকবেন ওই টাইমের দায়িত্বশীল ব্যক্তি শেখ মুজিবের ছেলেদের যে রং ঢং করে বিয়ে হয়েছে, ওই সময়ে দেশের মানুষ দুর্ভিক্ষ কবলিত ছিল। ওই টাইমের কোন কবির কবিতা লিখতে হয়েছে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। তো সেই ইতিহাসগুলো আপনারা দেখার চেষ্টা করেন নাই। তো আমার কাছে যেটা মনে হয়, সরকারের স্ট্যাটাস কি হবে না হবে এইটা বিচার বিবেচনা করার আগে এই সরকারের যে কাজটা আছে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোল্ড করা, সেই কাজটা করার জন্য এদেরকে সময় দিতে হবে। কিন্তু সেই সময়টা কেমন হওয়া যাবে না, যার যার মতো যে যে কাজ করছে, কোনো রূপরেখা নাই, কোনো গাইডলাইন নাই, কোনো ম্যান্ডেট নাই। আজ মনে হইলো মিস্টার এক্স কে অমুক জায়গায় বসানো উচিত, কাল মনে হচ্ছে মিস্টার ওয়াই কে অমুক জায়গায় বসানো উচিত, এই ফর্মুলেশনে যাওয়া উচিত না। বিপ্লবী সরকার কিনা, অভ্যুত্থানের সরকার কিনা, এইটার চেয়েও একটা ফাংশনিং গভর্নমেন্ট আছে কিনা, যার উপর সবকিছু নিয়ন্ত্রণ আছে, এটা প্রতিষ্ঠা করা জরুরি। এবং বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আছে, আমার চাওয়াটা খুবই সিম্পল, ওই ইলেকশনটা সঠিকভাবে আয়োজন করার জন্য যত ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারটা জরুরি, সেই ধরনের কাজটাই এই গভর্নমেন্ট করতে পারলো কিনা, আমার কাছে মনে হয় এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ।